ভাস্কর ক্রিয়েশনের নিবেদন আজকের গল্প ডক্টর সৌরদীপ চৌধুরীর লেখা রাত আড়াইটের ডাক। সৌরদীপ চৌধুরী ছিলেন পেশায় একজন ডাক্তার। তার পাশাপাশি তিনি গল্প লিখতে ভালোবাসতেন। তার বাড়ি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। আজকের গল্পে অবিনাশের চরিত্রে দেবাশিস চক্রবর্তী, সুরেশের চরিত্রে সুদীপ্ত ঘোষ, হরিদার চরিত্রে অশেষ ঘোষ ও ট্যাক্সি চালকের চরিত্রে শুভম ঘোষ। শুরু হচ্ছে আজকের গল্প রাত আড়াইটের ডাক। এই অসময়ে যে কেন বৃষ্টি আরম্ভ হলো কে জানে। ঠিক টাইমে অফিস থেকে বেরিয়েছি, নালে তো পুরো ভিজে চান করে যেতাম। যাক, মায়াদি রাতের খাবারটা রেডি করে দিয়ে গেছে। থাক, পরে খাবো। এখন একটু জমিয়ে কফি খাওয়া যাক। উফ, আর ভালো লাগে না। সারাদিনে ক্লান্তর পর একটু কফিটা নিয়ে বসলাম, এখন আবার দরজায় কে এলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 10:30। দরজাটা খুলেই দেখি সুরেশ, আমার ছোটোবেলাকার বন্ধু। ও আমার দিকে তাকিয়ে একটু হাসলো। ছেলেটা খুব রোগা হয়ে গেছে, পুরো ভিজে চান করে গেছে। এত ঝড় বৃষ্টিতে ছাতাটা মনে হয় না বৃষ্টি আটকাতে পেরেছে। এ কি সুরেশ, তুই এত রাত্রিরে? হ্যাঁ রে ভাই, অনেকদিন তোর সাথে দেখা হয়নি, তাই আজ চলে এলাম। তা বলে তুই এত ঝড় বৃষ্টির মধ্যে আসবি? আয় আয়, ভেতরে আয়। ঘরের আলোর মধ্যে সুরেশকে একবার দেখে নিলাম। তার চোখে মুখে যেন একটা আতঙ্কের ছাপ। ওর সাথে আমার 3-4 মাস পর দেখা হলো, কিন্তু চেহারার যা হালত করেছে যেন মনে হচ্ছে কয়েক বছর পর দেখা হলো। তা অবিনাশ, কেমন আছিস বল? আমি তো ভালোই আছি, কিন্তু তোকে দেখে তো ঠিক সুবিধার মনে হচ্ছে না। অনেকটা রোগা হয়ে গেছিস, চুল দাড়িও কামাসনি। তোর শরীর ঠিক আছে তো? শরীরটা ভালো আছে, কিন্তু মনটা একদম ভালো নেই। কেন রে, তোর আবার কি হলো? সে অনেক লম্বা কাহিনী, কিন্তু তার আগে তুই বল, আজকের রাতটা যদি আমি তোর ফ্ল্যাটে থেকে যাই, তোর কি কোনো অসুবিধা হবে? আরে কি যে বলিস না, তুই এখানে 100 বার থাকবি, নিজের বাড়ি মনে করে থাকবি তুই। এমনিতেই ফ্ল্যাটে আমি একা থাকি। আজকে তুই তাহলে আমার রাতের সঙ্গী হয়ে গেলি। যা খাবার আছে রাতে দুজনকার আরামসে হয়ে যাবে, খাবার নিয়ে আর চাপ নিতে হবে না। ঘর থেকে জামা কাপড় নিয়ে এসেই দেখি সুরেশ সোফার এক কোণায় বসে আছে। ডাকতেই যেন কীরকম একটা চমকে উঠল, কোনো গভীর চিন্তাভাবনা করছে মনে হয়। এই নে, জামা কাপড়গুলো চেঞ্জ করে নে, আমি খাবারটা গরম করতে গেলাম। দুজনে আজকে একসাথেই খাবো। এসে গেছিস? আয় বস, আমি খাবারটা বাড়ি। এবার আমায় গুছিয়ে বলতো, তোর কি হয়েছে? না রে ভাই, বাড়িটা আমার ঠিক স্যুট করছে না। কোন বাড়িটা রে? আরে আমার ওই নতুন বাড়িটা। কি বলছিস? এই তো 8-9 মাস হলো বাড়িটা কিনেছিস, কত সুন্দর বাড়ি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এমন কি হলো যে তোর বাড়িটা শ্যুট করছে না? তুই তো জানিস আমার বহুদিনের শখ ছিল একটা বাড়ি কেনার। তো অনেক কষ্ট করে ওই জমিদার বাড়িটা পেয়েছিলাম। আমার উপার্জনের সব টাকাই প্রায় ঢেলে দিয়েছি বাড়িটা সাজাতে, কিন্তু গত 1 মাস ধরে সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। আমি কিছুতেই হিসাব মেলাতে পারছি না। কিসের হিসাব মিলছে না, আর কিসেরই বা তালগোল? ভাই, আমার কথাগুলো তুই বিশ্বাস করবি তো ভাই? অবশ্যই করব। ওই ওই বাড়িটা ভালো না অবিনাশ? ওই বাড়িটার উপর কোনো অতৃপ্ত আত্মার ছায়া ঘুরছে। অতৃপ্ত আত্মা, অশুভ ছায়া, তুই যে সব কি বলছিস আমি বুঝতে পারছি না ঠিক। ওরা ওরা আমাকে বাঁচতে দেবে না, ওখানে থাকলে ওরা আমাকে বাঁচতে দেবে না ভাই। উত্তেজনার বশে কথাগুলো সুরেশ চিৎকার করেই বলছে, আমি শুধু বসে শুনছি। আমার কথাটা শোন,
তুই আগে একটু শান্ত হ। পুরো ব্যাপারটা আমাকে খুলে বল, কি হয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি। সুরেশ একটু জল খেয়ে আবার স্বাভাবিক হয়ে বলতে শুরু করলো। তুই জানিস তো আমার বেডরুমটা দোতলায়, ওই ঘরের ঠিক পাশেই আরেকটা ঘর আছে। এখনও ওই ঘরটা তালা বন্ধ করেই রাখি। এতদিন বিশেষ কিছু প্রয়োজন পড়েনি, কিন্তু গত 1 মাস ধরে ওই ঘরটাকে নিয়েই যত ঝামেলা। কেন রে, কি ঝামেলা হচ্ছে ওই ঘরে? অবিনাশ, তোকে আমি বলে বোঝাতে পারবো না যে ওই বাড়ির মধ্যে আমি কিভাবে দিন কাটাচ্ছি। রোজ রাত 2:30 বাজলেই আমি খেয়াল করতাম যে গানের কলি ভেসে আসছে ওই ঘর থেকে, কখনো সারেঙ্গির সুর, কখনো আবার ঘুঙুরের ঝমঝম ঝমঝম আওয়াজ। কিন্তু সূর্য ওঠার সাথে সাথেই না এইসব পৈশাচিক খেলা বন্ধ হয়ে যেত ভাই। আমার ভাল লাগছে না, আমি তাই বাধ্য হয়ে তোর বাড়ি চলে এলাম। কি বলছিস রে, এসব কি কাণ্ড? আচ্ছা, তুই কখনো ওই ঘরের তালাটা খুলে ভেতরে যাসনি? গেছিলাম ভাই, গেছিলাম, তবে একবার না, বেশ কয়েকবারই গেছিলাম, কিন্তু ঘরের মধ্যে আমি কিচ্ছু খুঁজে পাইনি। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি, ওই ঘরে ঢুকলেই ওই সমস্ত কর্মকাণ্ড যেন আরো তীব্র হয়ে উঠত। কিন্তু আমি চারিদিকে চেয়ে দেখতাম কেউ কোথাও নেই, পুরো শূন্য ফাঁকা ঘর। আমি অনেকক্ষণ চুপ করে রইলাম। সুরেশ তো আমার ছোটোবেলাকার বন্ধু, ওকে তো আমি হাড়ে হাড়ে চিনি। ও তো কখনো মিথ্যা কথা বলবে না। ও যথেষ্ট প্র্যাকটিক্যাল ছেলে। ওর কথাগুলো উড়িয়ে দিতেও পারছিলাম না, আবার খানিকটা বিশ্বাসও করতে পারছি না। আরও একটা জিনিস আমি লক্ষ্য করেছি, জানিস তো অবিনাশ, এইসব কর্মকাণ্ড শুরু হওয়ার আগে ঘরটা একটা আতরের গন্ধে ভরে ওঠে। আমি জানি না কি হচ্ছে আমার সাথে। দেখ ভাই, তুই কি বলছিস আমি ঠিক বুঝতে পারলাম না। কাল তোর বাড়ি গিয়ে একটা রাত কাটাই, দেখি কি হয়। সুরেশ আতকে উঠল। পাগল নাকি আমি? ওই ভূতের আড্ডায় আমি তোকে নিয়ে যাব? আমার কি মাথা খারাপ হয়েছে? দেখ, তোর কথা শুনে যা বুঝলাম, আমার যাওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই। এতদিন তোর যখন কিছু হয়নি, তাহলে আমারও কিছু হবে না। ভয় পাওয়ার কিছু নেই, চাপ নিস না। হ্যাঁ, ক্ষতি হয়নি, কিন্তু হতে আর কতক্ষণ। আমি অত কিছু জানি না ভাই। আমি যখন একবার ঠিক করেছি যে ওই বাড়িতে যাব, তো যাবই। দেখ সুরেশ, অত চিন্তাভাবনা করে লাভ নেই। আমি তো তোর বাড়িতে যাচ্ছি, দুজনে মিলে একটা ভাবনা চিন্তা করে কিছু করা যাবে। তুই চাপ নিস না বরং। দেখ, কথা বাড়িয়ে লাভ নেই, অনেক রাত হলো, চ শুয়ে পড়ি। এই ব্যাপারে কালকে দেখা যাবে। পরের দিন সকালে সব কিছু গুছিয়ে নিলাম। ওহ, দেখেছিস, রেডিওতে 11:30 বেজে গেল। তোর বাড়ি যেতেও তো এখনও 1.5 ঘন্টা টাইম লাগবে। চ চ বেরোয়। ট্যাক্সিতে বসেই সুরেশ যেন কিরম চুপ করেই রইল। আগে কত হাসি খুশি ছিল, এখন যেন কত চেঞ্জ হয়ে গেছে। ব্যাপারটা একবার খতিয়ে দেখতে হবে। ওহ, রাস্তার জ্যামের জন্য দুপুর 2টোয় ঢোকার কথা, এখন দেখ 3:30 বাজে। দাদা ভাই, আপনার ভাড়াটা কত হলো একটু বলুন তো। দাদা, আপনাদের হচ্ছে 480 টাকা। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। ট্যাক্সি থেকে নেমে আমি আর সুরেশ ওর বাড়ির সামনেটায় এলাম। আরে বাস, বাড়িটা কি করেছিস রে! আগে যখন এসেছিলাম পুরো বাড়ি দেখেছিলাম, এখন তো পুরো রাজপ্রাসাদ করে ফেলেছিস। সামনে বাগান, আবার সামনে ফোয়ারাও লাগিয়েছিস। খুব সুন্দর লাগছে ভাই বাড়িটা তোর। সুরেশ ওর ব্যাগ থেকে চাবিটা বার করে সদর দরজার তালাটা খুলল। আরে সুরেশ ভাই, তোর কুকুরটা কোথায় গেল? আগে আসলেই কেমন গায়ে ঝাঁপিয়ে পড়তো, এখন তোকে দেখতে পাচ্ছি না। আর বলিস না, এই গত 1.5 মাস ধরে ও শুধু এই দরজাটার সামনে বসেই গজরাতে থাকে। খাওয়া দাওয়াও বিশেষ কিছু করে না, সারা দিন খালি ওখানেই বসে থাকে। হরিদা, ও হরিদা, কোথায় গেলে? হ্যাঁ দাদাবাবু, আসছি আসছি। বলছি হরিদা, ও অবিনাশ, তুমি তো চেনোই ওকে। ওর যা যা লাগবে একটু দেখে নিও, ঠিক আছে? কদিন থাকবে এখানে, বুঝলে? চিন্তা করবেন না, আমি আপনার মতোই সব খেয়াল রাখবো।
বাকিটা সময় গল্প করেই কাটালাম। কিছুক্ষণের মধ্যেই সন্ধে নেমে এলো। ধীরে ধীরে রাত গভীর হলো। দেখলি, কথা বলতে বলতে আমার খেয়ালই নেই যে রাত 10টা বেজে গেল। চ, খেয়ে নেওয়া যাক, আর রাত্রিরও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, রাত তো অনেক হয়েছে, চল গিয়ে খেয়ে নেওয়া যাক। হরিদা, হরিদা, কোথায় গেলে? এবার খেতে দিয়ে দাও দুজনকে, রাত্রির হচ্ছে। আর তুমিও খেয়ে নাও, বুঝলে তো? এই তো দাদাবাবু, দিচ্ছি দিচ্ছি। আপনারা বরং টেবিলের পাশে গিয়ে বসুন। রাতে খাওয়ার পর আমি আর সুরেশ ওর বেডরুমে এসে বসলাম। ঘরের মধ্যে যেন কিরম একটা অস্বস্তিকর নীরবতা বিরাজ করছে। সুরেশের বাড়ির বড় ঘড়িটা থেকে আওয়াজ এলো রাত এখন 11টা। এইভাবেই আস্তে আস্তে রাত গভীর হলো। যাক, আর কোনো চিন্তা নেই। 4 ব্যাটারির টর্চটাও নিয়ে নিয়েছি। আর রাত্রিরে যদি লোডশেডিং হয় তাহলে মোমবাতি আর দেশলাই তো আছেই। চ, শুয়ে পড়ি, বুঝলি তো? আমরা দুজনে মিলে শুয়ে আছি ঠিকই, কিন্তু কারোর চোখে এক ফোঁটাও ঘুম নেই। দূর, শুয়ে আর লাভ নেই, সারা রাত তো জেগেই কাটাতে হবে। একটা গল্পের বই এনেছি, আর সাথে করে ক্যামেরাটাও এনেছি। যদি কিছু দৃশ্য চোখে পড়ে তাহলে ক্যামেরায় বন্দি করব। আমি সময় গুনলাম, আস্তে আস্তে 12টা, 1টা, এখন 1:30 বাজলো। আর তো 1 ঘন্টা বাকি। যদি এমন হলো আজকে কিছুই ঘটলো না, তাহলে কি আমার আশাটা মাটি হবে? দেখা যাক কি হয়। আর চোখে আমি সুরেশের দিকে তাকালাম, দেখলাম ও খাটের এক কোণায় ভয়ে জড়সড় হয়ে বসে আছে। আমি বেশি পাত্তা না দিয়ে আবার নিজের বইয়ের পাতায় মন দিলাম। ঢং ঢং করে ঘড়িটা দুবার বেজে চুপ হয়ে গেল। রাত এখন 2টো। সুরেশ, এত উসকুস করছিস কেন ভাই? বারবার করে এরকম সিগারেট ধরাচ্ছিস। এত সিগারেট খাওয়া ভালো না কিন্তু ভাই। আর তো 8 ঘন্টা বাকি। বলছি, আমি কোনো বড় ভুল করে ফেললাম না তো তোকে এই ঝামেলায় জড়িয়ে? তোর যদি কিছু হয়ে যায়, আমি তো নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না ভাই। দেখ ভাই, ভয়ে ভয়ে থাকার চেয়ে আমার মনে হয় যে ভয়ের কারণটা জানতে পারা বেশি দরকার। সুরেশ চুপ করে গেল। আমি আবার গল্পের বইতে মন দিলাম। কতক্ষণ এভাবে কেটেছে জানি না। শেষের দিকে চোখ দুটো একটু লেগে এসেছিল। ঘড়ির আওয়াজে আচমকা ঘরটা ভেঙে গেল। অবিনাশ, অবিনাশ। হ্যাঁ ভাই, বল। একবার বেজেই ঘড়িটা শান্ত হয়ে গেল। রাত 2:30। সুরেশের প্রবল ঝাঁকুনিতে আমি ধর্মড়িয়ে উঠে বসলাম। একটা মিষ্টি আতরের গন্ধে গোটা ঘরটা ভরে উঠেছে। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? ওই যে ঘুমরু বাজছে, ওই যে সারেঙ্গি বাজছে, শুনতে পাচ্ছিস তুই ভাই? হ্যাঁ, ঠিকই বলেছিস, আওয়াজ তো আসছে, কিন্তু আওয়াজটা একটু অস্পষ্ট টাইপের আসছে না ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই তালাবন্ধ ঘরটার পেছন থেকে আসছে আওয়াজটা। তুই ভালো করে শোন ভাই। ঘরের বাতাসটা ধীরে ধীরে ভারী হয়ে উঠেছে, সুরা আর আতরের মিশ্রিত মাদক গন্ধে। তালাবন্ধ ঘরের ভেতর থেকে ঠুমরি গানের সুর আর সারেঙ্গির শব্দ ভেসে আসছে। তার সাথে আসছে তবলা ও ঘুঙুরের শব্দ। কিরে, ঘরের চাবিটা দে তো আমায়। হ্যাঁ রে, চাবিটা নে। আয় আমার সাথে আয়, ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি। আর আলোটা আমাকে দে। তালাবন্ধ ঘরটা খুললাম। টর্চের আলো জ্বালতেই দেখলাম নিরেট একটা ফাঁকা হল ঘর। ঘরের সাজসজ্জা আর এত বড় ঝাড়বাতি দেখে তো মনে হচ্ছে জমিদার বাড়ির নাচ ঘর এটা। ঠিক যেন একটা অদৃশ্য জলসা ঘরে এসে উপস্থিত হয়েছি আমরা। আমাদের সামনে যেন সবই আছে, কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। সুরেশ আমার পেছনেই দাঁড়িয়েছিল। কিরে, তুই এখনো বাইরে দাঁড়িয়েছিস? আয় ভেতরে আয়, আর দেখি আওয়াজটা কোথা থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ, তুই যা ভালো বলছিস কর ভাই। আমার একদম ভাল লাগছে না, মাথাটা কেমন বনবন করে ঘুরছে, আর কিচ্ছু ভাল লাগছে না। আমি আর এই আওয়াজ নিতে পারছি না। একটা জায়গায় এসে আওয়াজটা অনেকটা বেশি জোরালো হয়ে উঠল। দেওয়ালের ওই অংশে টর্চের আলো ফেললাম। সুরেশ, বুঝতে পারলি, আওয়াজটা মনে হচ্ছে
দেয়ালের ভেতর থেকে আসছে। দাঁড়া, দেয়ালটা চেক করি। কি ব্যাপার, এটা তো দেয়াল মনে হচ্ছে না, কাঠের কিছু দিয়ে আটকানো আছে। তোর কাছে কি কুরুল ফুরুল কিছু আছে? তাহলে নিয়ে আয় তো, একবার ভেঙে দেখি। মনে হয় এর ভেতর থেকেই আওয়াজটা আসছে। কুড়ুলটা কোথায় রেখেছি দাঁড়া দেখছি। তাড়াতাড়ি কুরুলটা নিয়ে আয়, আর পারলে হরিদাকেও সাথে করে ডেকে নিয়ে আসবি। হরিদা হরিদা হরিদা, বাইরে এসো একবার, তাড়াতাড়ি একবার আমার সাথে চলো তো, একটু দরকার আছে। আর সাথে করে কুড়ুলটাও নিয়ে নাও। হঠাৎ এত রাতে কুড়ুল নিয়ে কি হবে দাদাবাবু? একটা জায়গা ভাঙতে হবে, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। এই যে দাদাবাবু, নিন কুড়ুল নিয়ে এসেছি, ধরুন। অবিনাশ, কুড়ুল এসে গেছে, নে নে। দাও দাও হরিদা, কুরুলটা দাও, ভেঙে দেখি ভেতরে কি আছে। কাঠের পাটাতনটার উপর সজোরে কুরুল দিয়ে আঘাত করে ভেঙে ফেললাম। দেখলাম নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে। নিচের দিকে হয়তো একটা কোনো ঘর আছে। তারপর আমি সেই সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেলাম। নিচের দিকে নেমে আমি যা দেখলাম, পাতাল ঘরে নেমে অবিনাশের সাথে কি ঘটলো তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ও আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।